আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান আজকে আমাদের মধ্যে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হবেন ডক্টর অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি এবং সাবেক মন্ত্রী, বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি আজকে আলোচনা পেশ করবেন। অন্যান্য অতিথিবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, দেশ ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, মহান স্বাধীনতার 50 বর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্বাধীনতার মহান 50 বর্ষ পূর্তি উপলক্ষে দেশবাসী ও প্রবাসের সকল বাংলা ভাষাভাষী ভাই বোনদের আমার পক্ষ থেকে এবং আমাদের প্রিয় দল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার যুদ্ধের সেই বীর সেনানীদের, বীর শহীদদেরকে, যাদের অসীম ত্যাগের বিনিময়ে এবং তাদের সেই লড়াকু ভূমিকার কারণেই আজকে আমরা একটি স্বাধীন দেশ লাভ করেছি, স্বাধীন দেশ পেয়েছি। সেসব শহীদ মুক্তিযোদ্ধা এবং যারা জীবিত আছেন বীর মুক্তিযোদ্ধা, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মীয়স্বজন, পরিবার পরিজন যারা এখনো বেঁচে আছেন তাদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত দেশবাসী এবং ঢাকা মহানগরীর সম্মানিত নাগরিকবৃন্দ, সুজলা সুফলা শস্য শ্যামলা ধনধান্যে পুষ্পে ভরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐশ্বর্যের দেশ আমাদের বাংলাদেশ। এতটুকু দেশের মধ্যে মহান আল্লাহ এত যে সম্পদ দিয়েছেন, এটা একান্ত তারই মেহেরবানি। 16 কোটি জনসংখ্যার এই দেশে মানুষ ও সম্পদ, 16 কোটি মানুষের 32 কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে পারলে এই দেশ উন্নতি এবং অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করবে, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এদেশের 68% মানুষের বয়স 15 থেকে 59 বছর, অর্থাৎ নির্ভরশীল জনসংখ্যার চেয়ে কর্মক্ষম জনসংখ্যাই বেশি। এত কিছুর পরও স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমরা যে পিছিয়ে আছি, সেই ব্যর্থতা মূলত নেতৃত্বের। সম্মানিত নগরবাসী, সম্মানিত দেশবাসী, দর্শক শ্রোতাবৃন্দ, আজকের বাংলাদেশের সংকট কি? আজকের বাংলাদেশের সংকট যদি আমরা আলোচনা করি, প্রথমত আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য প্রদান করেছেন। তিনি তার বক্তব্যের মূল কথা যদি আমি ধরি, তিনি বলেছেন যে বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে অধিকার হারা। কেন আজকে মানুষের জীবনে নিরাপত্তা নাই? কেন? গত এক দশকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে কতটি? কারাগারে মারা গিয়েছেন কতজন বিনা বিচারে? শারীরিক নির্যাতন, ধর্ষণ, হত্যা সহ বিভিন্ন কারণে কতজন শিশু মারা গিয়েছে? গণপিটুনিতে মানুষের মৃত্যু হয়েছে কতজনের? কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও নির্যাতনের শিকার হয়ে শ্রমিক নিহত হয়েছেন কতজন? এগুলো আমাদের দেশের এবং বিদেশি মানবাধিকার সংগঠনগুলো দফায় দফায় তারা বিভিন্ন তথ্য তারা প্রকাশ করেছেন, সেগুলো থেকে আমরা দেখে নিতে পারি। সার্বিকভাবে ক্রস ফায়ার, গুম, অপহরণ, বন্দুকযুদ্ধ ইত্যাদি মিলিয়ে একটি অস্থির বাংলাদেশের পরিচয় বহন করছে। এগুলো গণতন্ত্র ও আইনের শাসনের অনুপস্থিতি প্রমাণ করে। বিরোধী দল মতকে নৃশংস কায়দায় দমনের পায়তারা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে।
এসবের পিছনে রয়েছে ক্ষমতাসীনদের পেশিবাদী চিন্তার প্রতিফলন। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রয়েছে? সরকার বাজেট পেশ করেছে কিছুদিন আগে, এখানে ঘাটতি বাজেট পেশ করেছে। বাজেটে ঘাটতি হলো 1,90,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে প্রচুর ঋণ নিচ্ছে সরকার। ব্যাংকগুলোতে খেলাপি ঋণ 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আজকে ব্যাংকগুলো, অনেকগুলো ব্যাংক দেউলিয়া হতে বসেছে। সর্বশেষ তথ্য বলছে ব্যাংকগুলো এখনো 29,000 কোটি টাকার মূলধন ঘাটতিতে আছে। অপরদিকে আজকে নিত্য পণ্য, বিশেষ করে পেঁয়াজ ও চালের দাম বেড়েই চলছে। বলা হয়েছিল 10 টাকা কেজি দিয়ে চাল খাওয়ানো হবে, আজকে চালের কেজি কত? সয়াবিন তেলের লিটার এখন 135 টাকা। পানি, বিদ্যুৎ, গ্যাস, তেল, সারের দাম বাড়তেই আছে। 10 বছরে 8 বার বিদ্যুতের দাম বেড়েছে। অন্যদিকে ধান, পাট ও চামড়ার দাম পায় না দেশের জনগণ। আয় বৈষম্য বেড়েছে প্রচুর। আজকে কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ। ব্যাংকগুলোতে তাদের কোটি টাকা ডিপোজিট, আবার বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। যে আমাদের দেশে আয় বৈষম্য বেড়েছে প্রচুর, রপ্তানি আয় কমেছে। করোনার আগে থেকেই গার্মেন্টস গুলো বন্ধ হচ্ছে, প্রচুর শ্রমিক বেকার হয়েছে। এই যে বেকারত্ব, এই যে শ্রমিক বেকার হয়েছে, শিক্ষিত যুবকেরা আজকে বেকার। তাদেরকে নিয়ে আমাদের দেশে পরিকল্পনাগুলো কি আমাদের যুবকরা বুঝতে পারে না, আমাদের ছাত্র সমাজ জানতে পারে না দেশের কি পরিকল্পনা আছে যুবকদেরকে নিয়ে। বলা হয়েছিল ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কিন্তু আমরা দেখতেছি যে চাকরি বিশেষ পরিচয় পরিচিত লোকেরাই চাকরি পাচ্ছেন। এই যে অবস্থা দেশে, বেকার যুবকদের আজকে যে হতাশা, শিক্ষিত এবং অশিক্ষিত বেকার যুবকরা আজকে প্রায় 5 কোটি লোক বেকার বলে তথ্য প্রকাশ হয়েছে। সুতরাং এই অবস্থায় এটার মূল কারণ কি? আজকে দেশ এই পর্যায়ে চলে যাওয়ার মূল কারণ হলো বাংলাদেশ এখন একটা লুটপাটের দেশে পরিণত হয়েছে বলে অনেকেই বলছেন। বাংলাদেশ ব্যাংক সহ, বাংলাদেশ ব্যাংক একটা দেশের যে অর্থনৈতিক লেনদেনের মূল প্রধান যে জায়গাটি, সেই জায়গা থেকে টাকা লুটপাট হয়ে যায়। সেটা কি হলো, কিভাবে হলো, জাতি সেটা জানতে পারলো না। এইভাবে আজকে দুর্নীতি এবং নানা অপকর্মের মাধ্যমে গোটা দেশটি আজকে এক ধরনের, দেশের মানুষ আজকে চরম হতাশার মধ্যে নিমজ্জিত। শিক্ষাঙ্গনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখি যে সেখানে নৈরাজ্য কায়েম করে রাখা হয়েছে। বুয়েটে আবরারকে যেভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হলো, মেধা এবং মননের বলা যায় সর্বোচ্চ বিদ্যাপীঠ যে জায়গাটিতে, যেখানে প্রতিযোগিতা তাকে ভর্তি হওয়ার জন্য, সেই জায়গায় একটা মেধাবী ছাত্রকে তার সহপাঠীরা যেভাবে হত্যা করলো। ঢাকা মেডিকেল কলেজে আলী ইমাম শীতলকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে সে এখন গ্রামের বাড়িতে চলে গিয়েছে, আর শিক্ষা জীবন তার চলবে কিনা অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্বজিৎকে মিডিয়ার ক্যামেরার সামনে রাজপথে কুপিয়ে কুপিয়ে যেভাবে হত্যা করা হলো, দেশবাসী তার সাক্ষী। সম্মানিত নগরবাসী এবং সম্মানিত দেশবাসী, শ্রোতা, দর্শক মন্ডলী, আজকে মত প্রকাশের স্বাধীনতাকে এখানে হরণ করা হয়েছে, রাজনৈতিক নির্যাতন বাড়ানো হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৩য় ভাগের ৩৮ অনুচ্ছেদে স্পষ্ট ভাষায় লেখা আছে, এভরি সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশনস অর ইউনিয়নস। যে কোনো সিটিজেন সে তার যে কোনো দল করতে পারবে, মত প্রকাশ করতে পারবে, এটা তার স্বাধীনতা, এটা সংবিধান তাকে রাইট দিয়েছে। অথচ দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের অফিসগুলোকে, মহানগরী, কেন্দ্রীয়, সারা দেশের অফিসগুলোকে, অলমোস্ট সারা দেশের অফিসগুলোকে বন্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন থেকে। রাজনৈতিক বিবেচনায় বিপুল সংখ্যক মামলা, গ্রেফতার, রিমান্ডে নির্যাতন, দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী করে রাখা। আপনারা জানেন বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়মণি, বিশ্ব ইসলামী আন্দোলনের বিশ্বব্যাপী অসংখ্য অগণিত কোটি মানুষের হৃদয়মণি আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি কারাগারে আজকে 1 দশক সময় পার করেছেন। কত আসামি যাদের কোনোভাবে মাফ পাওয়ার কথা নয়, তারা প্রেসিডেন্টের ক্ষমা পেয়ে বের হয়ে যায় তাদের ক্ষমতার জোর থাকার কারণে। আর দেশের কোটি কোটি মানুষের হৃদয়মণি এই কোভিডের মধ্যেও বিশ্বের কোটি কোটি মানুষ তার মুক্তি দাবি করেছে, মুক্তি তো দেওয়া হয়নি, উপরন্তু এখন তাকে আরেকটি মিথ্যা মামলায় প্রতিদিন কাশিমপুর থেকে এখানে ঢাকা আলিয়া মাদ্রাসার আদালতে, অস্থায়ী আদালতে আনা হচ্ছে, নেওয়া হচ্ছে। এভাবে আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামকে কারাগারে রেখে কষ্ট দেওয়া হচ্ছে। সুতরাং এই যে আজকে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে এবং গত 3 বছরে সেখানে অসংখ্য মানুষকে গ্রেফতার করা হয়েছে, বললেই আজকে অপরাধ হয়ে যাচ্ছে।
একটি স্বাধীন দেশের এই চরিত্র তো হওয়ার কথা ছিল না। আরো আগে জানেন আপনারা 2006 সালের 28 অক্টোবর এই একটি বিশেষ মহলের পক্ষ থেকে লগি বইটার যে তাণ্ডব চালানো হয়েছিল, সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড চালানো হয়েছিল। একটি যুদ্ধে, পৃথিবীর কোন দেশের যুদ্ধেও এত সেনা অফিসার হত্যার ঘটনা ঘটেনি। 57 জন সেনা অফিসার সহ 74 জন মানুষকে সেদিন জীবন দিতে হয়েছে। এইভাবে একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সাংবাদিক নির্যাতন হচ্ছে। আপনারা জানেন এই দেশের জনপ্রিয় সাংবাদিক ছিলেন মাহমুদুর রহমান, আপসহীন সাংবাদিক ছিলেন আবুল আসাদ সাহেব, বর্ষিয়ান সাংবাদিক রুহুল আমিন গাজী। তাদেরকে আজকে সরকারি নির্যাতনের শিকার হতে হয়েছে। সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে অনেক সাংবাদিককে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। মূল্যবোধের অবক্ষয় হয়েছে। এখানে ব্যাপক ধর্ষণের ঘটনা বেড়েছে। প্রকাশ্যে দিবালোকে সিলেট এমসি কলেজে এবং বিভিন্ন জায়গায় ক্ষমতার সাথে যারা যুক্ত এমন সব ব্যক্তিদের কারণেই আজকে বাংলাদেশে গত এক যুগে ৯,৫৯৩ জন ধর্ষণের শিকার হয়েছে। একদিকে ধর্ষণ বাড়তেছে, অনৈতিকতা বাড়তেছে, অন্যদিকে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী এবং নৈতিক শিক্ষাকে বাদ দিয়ে সেখানে বালাটিয়া শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতি এদেশে চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে। আগে ওয়াজ মাহফিলগুলোর মাধ্যমে যুব সমাজ চরিত্র গঠনের একটা দিক নির্দেশনা পেত, সেই ওয়াজ মাহফিলগুলোকে এখন বাধাগ্রস্ত করা হচ্ছে। আলেম সমাজকে তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না, বাধাগ্রস্ত করা হচ্ছে। এইভাবে একের পর এক এই বাংলাদেশে আজকে স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা পালন করছি, কিন্তু দুঃখের বিষয় হলো যে বাংলাদেশের মানুষ আজকে কথা বলতে পারে না। আজকে বাংলাদেশের মানুষ অধিকার হারা। এই অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী দেশ গড়ার রাজনীতি করছে, সন্ত্রাস ও স্বার্থের রাজনীতি নয়। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ গড়ার রাজনীতি করছে। জামাত ইসলামী নির্বাচনমুখী দল। স্বাধীনতার পরে পর্যন্ত 6টি সকল দলের অংশগ্রহণে নির্বাচনে জামাতের প্রতিনিধি সেখানে ছিল। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দুই বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সাথে রাজনৈতিক জোটও করেছে জামাত। জামাতের রাজনৈতিক সহাবস্থান চরিত্রের কারণেই এমনটি সম্ভব হয়েছে। এখনো প্রতিহিংসার রাজনীতির বিপরীতে জামাত সম্প্রীতির নজির রেখে চলেছে। বহুদলীয় গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর চর্চায় বিশ্বাসী জামাত ইসলামী। জামাত ইসলামী সেনা শাসন কিংবা অন্য কোনো পন্থায় ক্ষমতার পালাবদলে মোটেই বিশ্বাসী নয়। বিচারাঙ্গন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ইত্যাদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আজকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, জামাত ইসলামী এর বিপক্ষে। জামাত ইসলামী একদল নৈতিক, দক্ষ, দেশপ্রেমিক নেতাকর্মী তৈরি করে দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা ও জবাবদিহির অনন্য নজির গড়ে চলেছে জামাত ইসলামী। এই দলের দুর্নীতিমুক্ত দুই মন্ত্রী বাংলাদেশের উজ্জ্বল দুই তারকা। জামাতের স্থানীয় জনপ্রতিনিধি এবং এমপিরা সর্বদা ছিলেন জনগণের খেদমতে নিয়োজিত। দীর্ঘদিনের পথ চলায় জামাত ইসলামী যে নৈতিকতা সম্পন্ন নেতা কর্মী ও সুনাগরিক তৈরি করেছে, তারা সফলতার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে জামাত দেশ গড়ার রাজনীতি করে তা প্রমাণ করেছে। স্বাস্থ্য শিক্ষা খাতে জামাত ইসলামী উদাহরণ সৃষ্টি করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে জামাত ইসলামী উদাহরণ সৃষ্টি করেছে। জামাতের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিরা দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, মানুষের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সময় যে উদ্যোগগুলো নিয়েছেন, আজকে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে যারা আমাদেরকে পছন্দ করেন না, তারাও জামাতের সেই অবদানের কথা স্বীকার করেন এবং তারা বলতে বাধ্য হন যে জামাত ইসলামী এগুলো করেছে। এই অবস্থায় আজকে দেশে যে মানুষকে কথা বলার অধিকারকে বঞ্চিত করে রাখা হয়েছে এবং নানা অমানবিক এবং অসামাজিক কার্যক্রম দেশের মধ্যে যেভাবে চলছে, এই করোনার মধ্যেও যেভাবে দুর্নীতি চলেছে স্বাস্থ্য খাতে, করোনার সময় যে প্রণোদনাগুলো বিভিন্ন খাতে দেওয়া হয়েছিল এবং গরিব মানুষের জন্য যে প্রণোদনাগুলো, যে ত্রাণগুলো দেওয়া হয়েছিল, সেগুলো কেড়ে নিতেও, গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিতেও অনেকে দ্বিধাবোধ করেনি। এই অবস্থায় আজকে দেশের পরিবর্তনের জন্য আমরা মনে করি আর বিভেদ নয়, আর কোনো অনৈক্য নয়। জামাত ইসলামী সব সময় একটি কথা বারবার বলে আসতেছে, যেটি বাংলাদেশ সংবিধানের 2য় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতির 9ম অনুচ্ছেদে ঐক্য সংহতির কথা বলা আছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে জামাত এমপিগণ বহুবার জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। জামাত ইসলামের সাবেক আমির, একসময়ের সফল মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সংসদে বলেছিলেন, অতীতকে আঁকড়ে ধরে জাতির মধ্যে স্থায়ীভাবে বিভেদ জিজিয়ে রাখা আর যাই হোক আমাদের জাতীয় স্বার্থের অনুকূল হতে পারে না। এই কিছুদিন আগে আমাদের আমির জামাত জাতির উদ্দেশ্যে বক্তব্যে একই কথা তিনি পুনর্ব্যক্ত করেছেন যে জাতিকে ঐক্যবদ্ধ হইতে হবে।
আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশেও বিভিন্ন সময় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আজকের মার্কিন যুক্তরাষ্ট্র দুনিয়া জুড়ে এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি। তাদের দেশেও ইতিহাসের ভয়াবহতম এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল। আপনারা জানেন, যুদ্ধটা ছিল মার্কিন ফেডারেল সরকার আর বিপ্লবী 11টি দাস নির্ভর প্রদেশের মাঝে। রাষ্ট্রপতি জেফারসন ডেভিসের নেতৃত্বে 11টি প্রদেশ মূল যুক্তরাষ্ট্র হতে আলাদা হয়ে কনফেডারেট স্টেটস অফ আমেরিকার নাম দিয়েছিল। এদের বিরুদ্ধে ছিল আব্রাহাম লিঙ্কনের ফেডারেল সরকার। 4 বছর ব্যাপী স্থায়ী এই যুদ্ধে 6 লাখের বেশি মানুষ মারা যায়। যুদ্ধে ফেডারেল সরকার জয়ী হয়, কিন্তু লক্ষণীয় বিষয় হলো বিজয়ী সরকার উদার মনোভাব নিয়ে এগিয়ে আসে। বিরোধীদের বলা হয় তাদের অবশিষ্ট সৈন্য অস্ত্রধারীরা স্ব বাড়ি ফিরে যাবে এবং আর অস্ত্র ধারণ করবে না, তাহলে তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক কিছুই করা হবে না। বাস্তবে ঘটেছিল তাই। আজকে আমাদের এখানে মহান মুক্তিযুদ্ধে দেশের 7.5 কোটি মানুষ যেভাবে এক সুতোয় গেঁথেছিল জাতীয় স্বার্থে, আজ আমাদেরকে সেভাবে ঐক্যবদ্ধ হতে হবে। তাই আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের এই 50 বছর পূর্তিতে আমরা আমাদের নগরবাসী এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আসুন বিভাজনের রাজনৈতিক কৌশল ও মেকিয়াভেলির রাজনৈতিক দর্শন, রাজনীতিবিদদের নৈতিকতা বলতে কিছুই টাকার প্রয়োজন নেই, এগুলো পরিত্যাগ করি। আসুন আমরা 50 বছরের যে স্লোগান নির্ধারণ করেছি, কর্তব্য, স্বাধীনতা, নৈতিক মূল্যবোধ, সমৃদ্ধ বাংলাদেশ। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের স্বাধীনতাকে অর্থবহ করতে হবে এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিতে একদল সৎ, যোগ্য, আদর্শ মানুষ তৈরি করে এদেশ থেকে দুর্নীতিকে চিরতরে বিদায় দিয়ে আমরা একটি সুন্দর সোনালী সকাল আনবার জন্য, আগামীর একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই। সকলের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।